বিশ্বজুড়ে মার্কিন বাড়তি শুল্ক কার্যকর, যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোস করবে না ভারত। দেশের স্বার্থে ব্যক্তিগতভাবে চড়া মূল্য দিতে প্রস্তুত নরেন্দ্র মোদি। ইউক্রেন ইস্যুতে আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন, নিশ্চিত করল ক্রেমলিন। মস্কোয় রুশ প্রেসিডেন্ট উইটকফ গঠনমূলক আলোচনা, পাল্টাপাল্টি হামলায় নিহত 6। গাজায় থামছে না ইসরায়েলি হত্যাযজ্ঞ, একদিনে নিহত 138 ফিলিস্তিনি। উপত্যকা দখলে নিতে নেতানিয়াহুর পরিকল্পনার সমালোচনা বিরোধী নেতার, দেশে দেশে বিক্ষোভ। এবং ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চীনের দক্ষিণাঞ্চল, ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যার 2 দিন পরও নিখোঁজ অনেকে, দাবানলে পড়ছে ইউরোপ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। যুক্তরাষ্ট্র 50% শুল্ক আরোপ করলেও বাণিজ্য চুক্তিতে ভারত সিদ্ধান্ত থেকে সরে আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের স্বার্থে নয়াদিল্লি কোনোভাবেই আপোস করবে না বলেও জানান তিনি। অন্যদিকে মার্কিন পদক্ষেপকে অর্থনৈতিক ব্ল্যাকমেইল বলে অভিহিত করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নয়াদিল্লি সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলে জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। রাশিয়ার কাছ থেকে তেল কেনার অভিযোগে বুধবার ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব মিলিয়ে দেশটির পণ্যের উপর মোট শুল্ক হার দাঁড়ায় 50%। বৃহস্পতিবার থেকে প্রথম দফার শুল্ক কার্যকর হলেও ভারতীয় পণ্যে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে 21 দিনের মাথায়। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে হতাশ ভারত। বুধবারই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে অন্যায্য ও অযৌক্তিক বলে আখ্যায়িত করেছে। জাতীয় স্বার্থ রক্ষায় নয়াদিল্লি প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে বলেও বিবৃতিতে জানানো হয়। বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে নিজেদের স্বার্থ সবার আগে দেখবে নয়াদিল্লি। দেশের প্রয়োজনে ব্যক্তিগতভাবে মূল্য দিতেও প্রস্তুত তিনি। আমাদের কাছে কৃষকের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। ভারতের কৃষক, দুগ্ধখাত বা জেলেদের স্বার্থে কখনোই আপোস হবে না। আমি জানি এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বড় মূল্য দিতে হতে পারে, তবু আমি প্রস্তুত। কংগ্রেস নেতা রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি নীতিকে অর্থনৈতিক ব্ল্যাকমেইল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে ভারতকে একটি অন্যায় বাণিজ্য চুক্তিতে যেতে বাধ্য করার চেষ্টা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর ঘোষণা ও বাণিজ্য চাপ সত্ত্বেও চীন সফরে যাচ্ছেন মোদি। আগামী 31 আগস্ট তিয়ানজিনে অনুষ্ঠিত হতে যাওয়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা আছে তার। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক হতে পারে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। রাহানুল রানা, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী সপ্তাহে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। এরই মধ্যে বিষয়টি নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোন আলাপ হয়েছে মার্কিন প্রেসিডেন্টের। মস্কোয় পুতিন উইটকফ বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। এদিকে নিষেধাজ্ঞার সতর্কতার পরও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। রুশ সেনাদের হামলায় জাপোরিঝিয়ায় 2 জন নিহত হয়েছেন। ইউক্রেনের পাল্টা হামলায় প্রাণ গেছে 4 জনের। জাপোরিঝিয়া অঞ্চলে রুশ বাহিনীর হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। আকাশপথে হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়ে ইউক্রেনের আরও একটি এলাকা দখলের দাবি করেছে মস্কো। জবাব দিয়ে যাচ্ছে ইউক্রেনও। সুমি ও কুর্স্ক সীমান্ত জুড়ে পাল্টা হামলা চালাচ্ছে তারা। রুশ নিয়ন্ত্রিত লুহান্স্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা সবাই বেসামরিক বলে দাবি করেছে স্থানীয় গভর্নর। এই জটিল পরিস্থিতির মধ্যেই বুধবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। আলোচনায় ইউক্রেন যুদ্ধ, দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক এবং যুদ্ধবিরতির সম্ভাব্য রূপরেখা নিয়ে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানায় উভয় পক্ষ। বৈঠকের বিষয়ে ট্রাম্প জানান, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং যুদ্ধ শেষ করার বিষয়ে সবাই একমত। এদিকে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন। এরপর পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে যৌথ বৈঠকের পরিকল্পনাও রয়েছে তার। এরই মধ্যে বিষয়টি নিয়ে ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের মধ্যে ফোনালাপ হয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, রাশিয়া ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ চায় আর প্রেসিডেন্ট উভয় নেতার সঙ্গেই বৈঠকের জন্য উন্মুক্ত। তবে এখনো স্পষ্ট নয় কোথায় এবং কখন এই বৈঠকগুলো অনুষ্ঠিত হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, উইটকফের সফর নিয়ে তিনি নিজে কথা বলেছেন ট্রাম্পের সঙ্গে। তার মতে যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার মনোভাব আগের চেয়ে কিছুটা নমনীয় হয়েছে, তবে সবকিছু নির্ভর করছে মস্কোর দেয়া শর্তের উপর। তিনি বলেন, ইউক্রেন ও তার অংশীদাররা মিলে একটি স্পষ্ট ও যৌথ অবস্থান নির্ধারণে কাজ করছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। গাজা ইসরায়েলি হত্যাযজ্ঞ চলছেই। দখলদারদের হামলায় একদিনে প্রাণ গেছে 138 ফিলিস্তিনির, আহত 7 শতাধিক। ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে আশার আলো নিয়ে প্রবেশ করা ত্রাণের গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ গেছে 20 জনের। এমন পরিস্থিতিতে উপত্যকা পুরোপুরি দখলে নিতে নেতানিয়াহুর পরিকল্পনা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, গাজায় সামরিক পদক্ষেপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিরক্ষা বাহিনী বাস্তবায়ন করবে। আর এই পরিকল্পনাকে চরম ভুল হিসেবে আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ। এদিকে গাজা দখল ও যুদ্ধ সম্প্রসারণ পরিকল্পনার বিরোধিতায় দেশে দেশে চলছে বিক্ষোভ। আন্তর্জাতিক মহলের চাপ থাকলেও যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা আছেন অনেকেই। আন্তর্জাতিক চাপে পড়ে অনাহারে থাকা ফিলিস্তিনিদের জন্য ত্রাণ প্রবেশ করতে দিতে কয়েকদিন আগে রাজি হয় ইসরায়েল। মিশরের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, অবরোধ তুলে নেয়ার পর রাফা সীমান্ত দিয়ে গত 2 সপ্তাহে প্রায় 1000 ত্রাণের ট্রাক গাজায় প্রবেশ করেছে। প্রায় 14,500 টন ত্রাণ সরবরাহ করা হলেও প্রয়োজনীয় 600 ট্রাকের দৈনিক লক্ষ্যমাত্রায় এখনও পৌঁছানো যায়নি বলেও জানিয়েছে তারা। রেড ক্রিসেন্ট সোসাইটির অভিযোগ, ইসরায়েলি কর্তৃপক্ষ কিছু পণ্য নিয়ে শর্ত আরোপ করায় ত্রাণ সরবরাহে বাধা সৃষ্টি হচ্ছে। গাজায় ত্রাণের ট্রাক উল্টেও হতাহতের ঘটনা ঘটেছে। গাজা পুরোপুরি দখলে নিতে নেতানিয়াহুর পরিকল্পনা নিয়ে পক্ষে বিপক্ষে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, গাজায় সামরিক পদক্ষেপ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্বই নেবে এবং প্রতিরক্ষা বাহিনী সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। অন্যদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ বলেছেন, গাজা দখলের পরিকল্পনা একটি ভুল সিদ্ধান্ত। বেশিরভাগ ইসরায়েলি নাগরিক যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন এবং এই মুহূর্তে গাজা পুরোপুরি দখলের চিন্তা বাস্তবিক নয়। লাপিদ বলেন, এই পথে হাঁটলে ইসরায়েলের ভবিষ্যৎ নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে। এদিকে নেতানিয়াহুর গাজা দখল ও যুদ্ধ সম্প্রসারণ পরিকল্পনার বিরোধিতায় কাঁধে আটা ও চালের বস্তা এবং ক্ষুধার্ত শিশুদের ছবি নিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। তাদের দাবি, গাজায় সামরিক আগ্রাসন চলতে থাকলে ফিলিস্তিনিদের মৃত্যুর পাশাপাশি ইসরায়েলি জিম্মিদের জীবনও হুমকির মুখে পড়বে। একই দিন বিক্ষোভ হয়েছে স্লোভেনিয়ায়। দেশটির সরকার ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করাকে স্বাগত জানান বিক্ষোভকারীরা। সেই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের দাবিও জানান তারা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। গ্রিসে ইসরায়েল বিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করায় এথেন্স থেকে নিজেদের দূতাবাস কর্মকর্তাদের সরিয়ে নিয়েছে তেল আবিব। গ্রিসের বামপন্থী আন্দোলনকারীরা গাজা অভিযাত্রার ডাক দেয়ায় এই পদক্ষেপ বলে জানিয়েছে গণমাধ্যম ইসরায়েল হাইওম। প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে আগামী 10 আগস্ট বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বামপন্থীরা। নিরাপত্তার শঙ্কায় মঙ্গলবার গ্রিক রাজধানী থেকে দূতাবাস কার্যক্রম বন্ধ করে কূটনীতিকদের সরিয়ে নেওয়া হয়। এর আগে ইসরায়েলি রাষ্ট্রদূতের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় গ্রিক কমিউনিস্ট পার্টি। একই সঙ্গে দলটি অভিযোগ করে, গ্রিস সরকার ইসরায়েলের অপরাধের অন্যতম মদতদাতা ও কৌশলগত মিত্রে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনা পরিদর্শন করা নিয়ে আন্তর্জাতিক পরমাণু সংস্থার তীব্র সমালোচনা করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, IAEA এর উপপরিচালকের আসন্ন তেহরান সফর কোনো পরিদর্শন মিশন নয়, বরং শুধুমাত্র আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তেহরানের জাতীয় স্বার্থের জন্য ফলপ্রসূ হলেই কেবল ওয়াশিংটনের সঙ্গে আলোচনা সম্ভব বলে সাফ জানিয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এবার সেই ধ্বংসপ্রাপ্ত স্থাপনা পরিদর্শনে যেতে আগ্রহী আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। এমন সিদ্ধান্তের জেরে IAEA এর কড়া সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যেসব স্থাপনার কোনো চিহ্নই অবশিষ্ট নেই, IAEA কিভাবে পরিদর্শন করবে তা নিয়ে এবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে প্রকাশ্য প্রশ্ন তুলেছেন
করেছেন তিনি। এদিন আরাকচি আবারও যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলাকে অবৈধ হিসেবে আখ্যা দিয়েছেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী ইরান ও IAEA এর কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে আলাদা করে ফোনে কথা বলেছেন। কায়রোর চেষ্টায় আবারও আলোচনা টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছে সব পক্ষ। আরাকচি নিশ্চিত করেছেন IAEA এর উপপরিচালককে তেহরানে আমন্ত্রণ জানিয়েছে ইরান। তবে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই সফর শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আরাকচি বলেন, পার্লামেন্টে পাশ করা নতুন আইন অনুযায়ী এই বিষয়ক সব সিদ্ধান্ত নেওয়া হবে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি জানান, একমাত্র জাতীয় স্বার্থেই এই আলোচনার বিষয় ভাবা হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে কোনো নির্দিষ্ট সময় নির্ধারিত হয়নি। আলোচনা হয়েছে এবং এখনো ওদের পক্ষ থেকে আমাদের কাছে বার্তা পৌঁছাচ্ছে। তবে আলোচনায় যাব কিনা পুরোটাই নির্ভর করবে আমাদের স্বার্থ আসলে যা দাবি করে তার উপর। অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ডের মুখপাত্র জানিয়েছেন, 22 ধাপের প্রতিশোধমূলক হামলার মাধ্যমে অঞ্চল জুড়ে তেহরানের প্রতিপত্তির প্রমাণ পেয়েছে। বলেন, বিশ্বের অন্তত 60% মানুষ বিশ্বাস করেন যে এই যুদ্ধে ইরান জয়ী হয়েছে। এর মধ্যে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার নতুন প্রধান হিসেবে আলী লারিজানিকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট পেজিশকিয়ান। নতুন ভূমিকায় তিনিই দেখভাল করবেন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সব বিষয়, বিশেষ করে প্রযুক্তি নির্ভর হুমকি ও কূটনৈতিক পদক্ষেপ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। চীনের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিতে ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত 2 জন, আহত হয়েছেন আরও 7। নিখোঁজ 5 জনকে উদ্ধারে চলছে অভিযান। এরই মধ্যে চলতি মাসে দেশটিতে আরও 2 থেকে 3টি টাইফুন আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে ভারতের উত্তরাখণ্ডেও আকস্মিক বন্যা ও ভূমিধসের 2 দিন পেরিয়ে গেলেও নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা। স্থানীয় সময় বুধবার চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশে ভারী বৃষ্টির পর একাধিক এলাকায় দেখা দেয় ব্যাপক ভূমিধস। এতে হতাহত হন বেশ কয়েকজন, নিখোঁজও রয়েছেন কয়েকজন। তাদের উদ্ধারে তৎপরতা চালায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া ভেঙে গেছে রাস্তাঘাট, গাছপালা উপড়ে ব্যাহত হয় যান চলাচল। বৃহস্পতিবার চলতি মাসে দ্বিতীয়বারের মতো ঘৌজু শহরে রেকর্ড বৃষ্টিপাতে বাতিল হয়েছে 300-র বেশি ফ্লাইট। লোকালয়ে পানি ঢুকে পড়ায় বাসাবাড়িতে আটকা পড়েন বহু মানুষ। তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় উদ্ধারকর্মীরা। জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গুয়াংডংয়ের 16টি নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে 2টি নদীর পানি 2017 ও 2018 সালের পর সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ। চলতি মাসে দেশটিতে আরও 2-3টি টাইফুন আঘাত হানতে পারে বলে জানিয়েছে তারা। এদিকে ভারতের উত্তরাখণ্ডের হিমালয় এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের 2 দিন পেরিয়ে গেলেও এখনও অনেকে নিখোঁজ বলে জানিয়েছে সেনা ও রাজ্য কর্তৃপক্ষ। এরই মধ্যে 200-র বেশি মানুষ উদ্ধার হলেও নিখোঁজদের সন্ধানে অব্যাহত রয়েছে উদ্ধার তৎপরতা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে ভারী যন্ত্রপাতি। বড় বড় পাথর সরিয়ে রাস্তাঘাট পরিষ্কারের কাজ করছেন সংশ্লিষ্টরা। একই দিন দিল্লির যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মৌসুমী সাথী, সময় সংবাদ। 80 বছরের মধ্যে ভয়াবহ দাবানলে পড়ছে ইউরোপের দেশ ফ্রান্স। প্যারিসের আয়তনের চেয়েও বিস্তীর্ণ অঞ্চলে আগুন ছড়িয়ে পড়েছে, মারা গেছেন অন্তত 1 জন। আগুনের সঙ্গে লড়াই করছে স্পেনও। আবাসিক অঞ্চল রক্ষায় কাজ করছেন শত শত দমকল কর্মী। দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াও। এরই মধ্যে অঙ্গরাজ্যটির 83,000 একরের বেশি বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে। গেল কয়েকদিন ধরে দাউ দাউ করে জ্বলছে ইউরোপের দেশ ফ্রান্স। 80 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের সাক্ষী হচ্ছে দেশটি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্যারিসের আয়তনের চেয়েও বড় এলাকা পুড়ে গেছে। দেশটির অড অঞ্চলে 37,000 একরের বেশি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন 2,000-এর বেশি দমকল কর্মী। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 2,500-এর বেশি ঘরবাড়ির। কর্তৃপক্ষ জানিয়েছে, বাতাসের গতিবেগের কারণে খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে আগুন। দাবানলের সঙ্গে লড়াই করছে উত্তর পশ্চিম ও দক্ষিণ স্পেনও। আবাসিক অঞ্চল রক্ষায় কাজ করছেন শত শত দমকল কর্মী। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে দক্ষিণ অঞ্চল। তাই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে অস্থায়ী ক্যাম্পে। এরই মধ্যে উত্তরাঞ্চলের গ্যালিসিয়ার পন্তেসেসো শহরের 170 হেক্টরের বেশি জায়গা পুড়ে ছাই হয়ে গেছে।
আগ্রাসী আগুনে পুড়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ৮৩,০০০ একরের বেশি এলাকা। দাবানল মোকাবিলায় বিমান ব্যবহার করছে দমকল কর্মীরা। সান্তা মারিয়ার শুষ্ক আবহাওয়া ও বাতাসের গতিবেগকেই দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কর্তৃপক্ষ জানিয়েছে লস পাদ্রেস জাতীয় বন থেকে সান্তা বারবারা ও সান লুইস অবিস্পো কাউন্টির দিকে আগুন ছড়িয়েছে। দেশটির আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী কয়েকদিন ক্যালিফোর্নিয়ায় দাবানলের আগ্রাসী রূপ দেখা যাবে। নাদিম মারজান, সময় সংবাদ। বাংলাদেশি পর্যটকদের ভিসা কড়াকড়িতে মুখ থুবড়ে পড়েছে কলকাতার নিউ মার্কেট এলাকার অর্থনীতি। পর্যটক শূন্য হয়ে পড়ায় দোকানপাট, হোটেল, হাসপাতাল সবই একরকম ফাঁকা। তবে এখন পর্যটক ভিসা ছাড়া অন্যান্য ক্যাটাগরিতে আবেদনের নিয়মে কিছুটা শিথিলতায় আবার বাড়তে শুরু করেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। দুই দেশের জনগণের স্বার্থেই বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার মধ্যবর্তী এলাকার অর্থনীতির সিংহভাগ নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের ওপর। হোটেল ভাড়া কম, অসংখ্য খাবারের দোকান, শপিং মল এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা হাতের নাগালে পাওয়ায় ক্রমেই বাংলাদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল কলকাতার বাংলাদেশি অধ্যুষিত নিউ মার্কেট এলাকা। কিন্তু গত বছর ৫ আগস্টের পর থেকে পাল্টে যায় সেই চিত্র। ১৩ আগস্ট থেকে বিশেষ ক্যাটাগরির ভিসা ছাড়া পর্যটক ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার। মেডিকেল ভিসাতেও ছিল কড়াকড়ি। কর্মী সংকট এবং অতিমাত্রায় ভিসার আবেদন জমা হওয়ায় কারণ বলছেন সংশ্লিষ্টরা। ভিসা বন্ধের প্রভাব পড়ে কলকাতার সামগ্রিক অর্থনীতির একটি অংশে। আস্তে আস্তে কমতে থাকে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। চলতি বছর জানুয়ারি পর্যন্ত বাংলাদেশিদের দেখা মিললেও এরপর থেকে ক্রমেই ভ্রমণকারীদের সংখ্যা শূন্যে নেমে আসে এলাকাটিতে। বন্ধ হয়ে যায় বহু ব্যবসা প্রতিষ্ঠান। অর্থনৈতিক এই ধসে পেরিয়ে গেছে ১ বছর, তবু আগের অবস্থায় রয়েছে ভারত সরকার। তাই স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে চিকিৎসা নিতে আসা মানুষের দাবি দ্রুত ভিসা জটিলতা নিরসনের। আগে একেবারেই কম ছিল, এখন তুলনামূলকভাবে কিছুটা বেড়েছে। মেডিকেল ভিসাগুলো বাড়ানোর জন্য এতে বাংলার যারা অসুস্থ পেশেন্ট রয়েছে তাদের জন্য সুবিধা হয়। ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে যে আস্তে আস্তে ভিসা দিবে, একটু অল্প বাড়ছে। ১ বছরে যা অবস্থা ছিল সেই হিসাবে গত ২-১ মাস থেকে একটু বেড়েছে। প্রতিবেশী দুই দেশের মানুষের কথা বিবেচনা করে দ্রুত ভিসা জটিলতা অবসানের তাগিদ বিশ্লেষকদেরও। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। আগামী ১ সেপ্টেম্বরের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধিত আফগান শরণার্থীদের ফেরত পাঠাতে শুরু করেছে পাকিস্তান। ইসলামাবাদের এই পদক্ষেপে ১০ লাখেরও বেশি আফগান নাগরিকের পাকিস্তান ছাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন UNHCR বলছে, বিপুল সংখ্যক আফগানকে জোরপূর্বক ফেরত পাঠিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে শাহবাজ সরকার। ২০২৩ সালে প্রথমবারের মতো পাকিস্তানের মাটি থেকে আফগানদের বিতাড়নের অভিযান শুরু করে দেশটির সরকার। চলতি বছরের এপ্রিল থেকে এই অভিযান ফের জোরদার হয়, যখন পাকিস্তান সরকার লাখ লাখ আফগান শরণার্থীদের বাসযোগ্যতার অনুমতিপত্র বাতিল করে এবং জানিয়ে দেয় যারা দেশ ছাড়বেন না তাদের গ্রেফতার করা হবে। এবার প্রত্যাবাসনের সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধিত আফগান শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু করেছে পাকিস্তান। এতে ১০ লাখেরও বেশি আফগান নাগরিককে পাকিস্তান থেকে বিতাড়িত করা হতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন UNHCR। প্রতিবেদনে বলা হয়, আগামী ১ সেপ্টেম্বরের নির্ধারিত সময়সীমার আগেই পাকিস্তান জুড়ে বৈধভাবে নিবন্ধিত আফগান শরণার্থীদের গ্রেফতার ও ফেরত পাঠানোর তথ্য পাওয়া গেছে। এভাবে আফগানদের ফেরত পাঠানোর মাধ্যমে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে পাকিস্তান। আফগানিস্তানের শরণার্থীদের জোরপূর্বক ফেরত পাঠানো বন্ধ করে মানবিক, স্বেচ্ছায়, ধারাবাহিকভাবে এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানায় UNHCR। এ বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, নিবন্ধিত শরণার্থীদের স্বেচ্ছা প্রত্যাবাসন অবিলম্বে শুরু হবে। আর আনুষ্ঠানিকভাবে আফগান শরণার্থীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া নির্ধারিত সময়সীমার শেষে শুরু হবে। তবে UNHCR এর অভিযোগ, ১ আগস্ট থেকে ৪ আগস্টের মধ্যে শত শত নিবন্ধিত আফগান শরণার্থীকে আটক করে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি বলেও জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। মৌসুমী সাথী, সময় সংবাদ। মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সুয়ে মারা গেছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। পরবর্তীতে ক্ষমতা সামরিক বাহিনীর হাতে হস্তান্তর করেন মিন্ট। গত বছরের জুলাইয়ে জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের হাতে দায়িত্বভার দিয়ে চিকিৎসাজনিত ছুটিতে যান ৭৪ বছর বয়সী সাবেক এ জেনারেল। বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানায় মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম MRTV। ৪.৫ বছর আগে অভ্যুত্থানের সময় অং সান সুচির পাশাপাশি প্রেসিডেন্টের পদে থাকা উইন মিন্টকেও গ্রেপ্তার করা হয়েছিল। এর পরপরই ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বে চলে আসেন মিন্ট সুয়ে। পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রতিরক্ষামন্ত্রী ও পরিবেশ মন্ত্রী সহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার দেশটির সেন্ট্রাল আশান্তি অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। ঘানা সশস্ত্র বাহিনী জানায় একটি অবৈধ খনন কাজ বন্ধে আয়োজিত এক অনুষ্ঠানে যাওয়ার সময় হেলিকপ্টারটি হঠাৎ রাডার থেকে উধাও হয়ে যায়। পরে হেলিকপ্টার বিধ্বস্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দুই মন্ত্রীর পাশাপাশি হেলিকপ্টারটিতে দেশটির সহকারী জাতীয় নিরাপত্তা সমন্বয়ক ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মনিরুর মোহাম্মদ এবং ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস পার্টির ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং ছিলেন। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় শিনজিয়ান অঞ্চলে একটি ঝুলন্ত সেতু ভেঙে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৪ জন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে পর্যটন এলাকাটিতে। স্থানীয় কর্তৃপক্ষ জানায় সন্ধ্যা ৬টা১৮ ইলি কাজাখ স্বায়ত্তশাসিত অঞ্চলের ঝাউসু কাউন্টিতে সেতুর এক পাশের কেবল ছিঁড়ে যায়। এরপর নিচে পড়ে যান ২৯ জন দর্শনার্থী। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হলেও কারো জীবন ঝুঁকি নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাস্থলটি এখন বন্ধ ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশ্বজুড়ে মার্কিন বাড়তি শুল্ক কার্যকর, যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোষ করবে না ভারত। দেশের স্বার্থে ব্যক্তিগতভাবে চড়া মূল্য দিতে প্রস্তুত নরেন্দ্র মোদি। ইউক্রেন ইস্যুতে আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন, নিশ্চিত করল ক্রেমলিন। মস্কোয় রুশ প্রেসিডেন্ট উইটকফ গঠনমূলক আলোচনা, পাল্টাপাল্টি হামলায় নিহত ৬। এবং গাজায় থামছে না ইসরায়েলি হত্যাযজ্ঞ, একদিনে নিহত ১৩৮ ফিলিস্তিনি। উপত্যকা দখলে নিতে নেতানিয়াহুর পরিকল্পনার সমালোচনা বিরোধী নেতার, দেশে দেশে বিক্ষোভ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।